নির্বাচনের খুব বেশি দেরি নেই। সময় যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। মানুষ খোঁজার চেষ্টা করছে আগামী নির্বাচনে কারা সরকার গঠন করবে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম বিএনপির 5টি দুর্বলতা নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বিএনপির 5টি শক্তিমত্তা নিয়ে, যে শক্তিগুলো আবার জামাত ইসলামীর জন্য বিশাল চ্যালেঞ্জ। জামাত কি পারবে এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে? চলুন একে একে দেখে নেওয়া যাক জামাত ইসলামীর জন্য সেই চ্যালেঞ্জগুলো আসলে কি। নাম্বার 1, জিয়াউর রহমানের ইমেজ। বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাসেট বা ভোটের মাঠে সবচেয়ে বেশি ভোটারদের আকর্ষণ করবে তা হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুনাম। জিয়াউর রহমান বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা। সকল বিতর্কের ঊর্ধ্বে থাকা তার ইমেজ বাংলাদেশের মানুষের মনে দেশপ্রেমের এক প্রবল ধারণা তৈরি করেছে। তার জাতীয়তাবাদী রাজনীতি বর্তমান প্রজন্মের দেশপন্থী রাজনৈতিক চিন্তার সাথে পুরোপুরি মিলে যায়। জিয়াউর রহমানের নামে কোনো দুর্নীতি বা অনিয়মের রেকর্ড নেই। বরং তার সে বিখ্যাত ভাঙ্গা সুটকেসের গল্প, আরাফার ময়দানে নিম গাছ লাগানোর ঘটনা, সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ, বাংলাদেশের গার্মেন্টস খাতের ভিত্তি স্থাপন এবং শ্রমশক্তিকে বিদেশে রপ্তানির উদ্যোগ, এসবই বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এ বিষয়টি জামাত ইসলামীর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে জিয়ার আদর্শ কিছুটা হলেও মুছে গেছে খালেদা জিয়ার কারণে। খালেদা জিয়ার সময়ে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়ায় মানুষ কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে। আর এখানে আসল খেলা। জামাত ইসলামের উচিত জিয়ার আদর্শকে বেশি বেশি প্রশংসিত করা এবং জিয়াউর রহমানের জনকল্যাণের রাজনীতির সাথে আজকের বিএনপির চাঁদাবাজি, দখলদারি আর মাস্তানের রাজনীতির পার্থক্য দেখিয়ে দেওয়া। জামায়াত যদি প্রমাণ করতে পারে বিএনপি কেবলমাত্র ভোটের স্বার্থে জিয়ার ইমেজকে ব্যবহার করছে কিন্তু আদর্শিকভাবে মানে না, তাহলে তারা এই জায়গাটিতে একটি কৌশলগত পাল্টা আঘাত হানতে পারবে। নাম্বার 2, বিএনপি সম্পর্কে মানুষের ধারণা। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী কখনো এককভাবে 18টির বেশি আসনে জয়লাভ করতে পারেনি, তাই বৃহৎ একটি জনগোষ্ঠীর মধ্যে একটি বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় যাবে। এই ধারণার গুরুত্ব অনেক বেশি, কারণ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল জয়ের পক্ষে থাকতে চাওয়া। কেউ পরাজিত হতে চায় না, বরং শক্তিশালী দলের পক্ষে থাকতে চায়। সমাজে অনেক সময় মানুষ ভাবে, আমি যাকে ভোট দেব সে তো জিতবে না, তাহলে ভোট দিয়ে লাভ কি? এই দৃষ্টিকোণ থেকে পেশাজীবী, শ্রমজীবী এবং বিভিন্ন ছোট ছোট সংগঠন বিএনপির আশায় থাকবে যেন ভবিষ্যতে বিএনপি ক্ষমতা এলে তারা রাজনৈতিক সুবিধা নিতে পারে। এই সমস্ত কারণে ভোটের মাঠ অনেকটা বিএনপির দিকে ঘুরে যাবে। অনেকে আবার পূর্বের নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসাব তুলে ধরে বলেছেন জামায়াতের ভোট সর্বোচ্চ 8%, যা বিএনপির বিশাল ভোট ব্যাংকের সামনে তেমন উল্লেখযোগ্য কিছুই নয়। তবে অনেকে মনে করেন গত 10 বছরের নির্যাতন, নিপীড়নের ফলে জামায়াতের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। মানুষ এখন অনেক সচেতন। তারা মনে করছে দুর্নীতিগ্রস্ত বিএনপি ক্ষমতায় এলে সেভাবে কিছু করতে পারবে না। মানুষ এখন নতুন নেতৃত্ব দেখতে চায়। অন্যদিকে বিএনপি মনে করছে তারা তো জিতেই গেছে। বিএনপির এই অতি আত্মবিশ্বাস নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যেমনটা দেখা গিয়েছিল 1991 সালে। তখন আওয়ামী লীগ ধরে নিয়েছিল তারা জিতবে, কিন্তু বিএনপি অবিশ্বাস্যভাবে সর্বোচ্চ আসন পেয়ে জামায়াতের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসে। নাম্বার 3, যোগ্য প্রার্থী। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে যোগ্য প্রার্থীরা হতে পারেন সবচেয়ে বড় অস্ত্র, কারণ বিএনপি সংগঠন এবং কেন্দ্রীয় নেতারা জামায়াতের তুলনায় স্থানীয় রাজনীতিতে ও প্রভাব বিস্তারে অনেক বেশি শক্তিশালী। এটা অস্বীকার করার উপায় নেই। জামায়াত এমন একটি সংগঠন যেখানে নেতা তৈরি হয় ধাপে ধাপে সংগঠনের আনুগত্যের মাধ্যমে এবং তারা সাধারণত দলের বাহিরের কাউকে এমপি নির্বাচনের জন্য মনোনয়ন দেয় না। অথচ বিএনপির ক্ষেত্রে নেতা তৈরি হয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট নীতিতে। যেহেতু এটি একটি নন ক্যাডার সংগঠন, এখানে দলীয় কোন্দল, মারামারি, এমনকি খুনোখুনিও হয়। এই প্রতিকূলতা অতিক্রম করে যারা টিকে থাকে তারা সামনে এগিয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতিটি আসনেই বিএনপির কয়েকটি গ্রুপ সক্রিয়। এটাই জামাতের জন্য বড় শক্তির জায়গা। বিএনপি যদি গ্রুপে বিভক্ত হয়ে যায় তাহলে কিছু ভোট চলে আসবে জামায়াতের দিকে। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী যদি সংগঠনের ভেতর থেকে এমন নেতাদের খুঁজে বের করে আনে যাদের নেতৃত্বগুণ এবং জনপ্রিয়তা আছে, তাহলে বিএনপির চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। যদি সঠিক প্রার্থী বাছাই করে সামনে এগিয়ে দিতে পারে তাহলে হয়তো জামায়াত বিএনপির শক্তিশালী প্রার্থীদের মোকাবেলা করতে পারবে। নাম্বার 4, ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় দিকটিও বিএনপির অনেক বড় একটি অ্যাডভান্টেজ। আওয়ামী লীগ সরকার এতদিন মুসলিম এবং হুজুরদের দমন করেছে। হাসিনার যুগে বাংলাদেশের মুসলিমরা ছিল সংখ্যালঘু,
কিন্তু বিএনপি মুসলিমদের পক্ষে। এই বিশ্বাস থেকে অনেকেই বিএনপিকে ভোট দেন। কিন্তু সাম্প্রতিক সময় দেখা গিয়েছে বিএনপি নেতাদের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড। এখানে অবশ্য জামাতের সুযোগ আছে। ইসলামিক দল হওয়ায় অনেকে তাদেরকে পছন্দ করে, কিন্তু জামাত যদি বেশি গোড়ামি বাদ দেয় তাহলে উভয় দিকের ভোট একসাথে টানতে পারবে না। যদি তারা ট্রেডিশনাল ইসলামিক দলের সাথে জোট করে তাহলে শহরে মধ্যবিত্ত শ্রেণীর ভোট হারাবে, তারা মুখ ফিরিয়ে নেবে। আবার জামায়াত যদি অতিরিক্ত মডারেট হয়ে যায় তাহলে ইসলামপন্থীদের কাছ থেকে ফতোয়ার শিকার হবে। তখন প্রশ্ন উঠবে জামায়াত পরিপূর্ণ ইসলামী আদর্শ ধরে রেখেছে কিনা। এই উদাহরণ দেখা গিয়েছিল যখন জামায়াতের আমির বলেছিলেন নারীদের পর্দা নিয়ে তারা জোর করবে না, নারীরা যেভাবে চাইবে সেভাবেই চলবে। এই বক্তব্য মডারেটদের কাছে গ্রহণযোগ্যতা পেলেও ইসলামপন্থীদের কাছ থেকে সমালোচনার শিকার হয়। জামাতের জন্য এই পরিস্থিতি সামাল দিতে হলে কৌশলী হতে হবে। বৃহৎ ইসলামী ঐক্য গঠনের চেষ্টা না করে বরং শরিক হিসেবে দু একটি ইসলামপন্থী দল নিয়ে আবার কিছু সেন্ট্রিক দলের সঙ্গে জোট গঠন করে তারা যদি এগুতে পারে তাহলে তারা বিএনপির এই সেন্ট্রিক রাজনৈতিক অবস্থানের কিছুটা অংশীদার হতে পারবে এবং শহরে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ভোট নিজেদের দিকে টানতে পারবে। নাম্বার 5, নন ক্যাডার সংগঠন। বিএনপি একটি নন ক্যাডার সংগঠন। বিএনপির নেতৃত্বে এগিয়ে যেতে হলে কোনো পরীক্ষায় পাশ করতে হয় না বা বই পুস্তক পড়ে প্রস্তুতি নিতে হয় না। যে কেউ যে কোনো সময়ে বিএনপিতে যুক্ত হয়ে এগিয়ে যেতে পারে। এই কারণে জামাতের তুলনায় বিএনপির সংগঠন অনেক বেশি ভাইব্রেন্ট এবং প্রাণ চাঞ্চল্যে ভরপুর। এদিক থেকে জামাত ইসলামের একটি সীমাবদ্ধতা রয়েছে। জামাতে যোগ দিতে চাইলে আপনাকে একদম নিচ থেকে শুরু করতে হবে। সরাসরি উচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব না। প্রথমে একজন কর্মী হিসাবে যোগ দিতে হবে এবং ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, যা অনেকটাই সময় সাপেক্ষ। জামাতের এই ক্যাডার ভিত্তিক সংগঠনের সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে। সুবিধা হলো নিয়ন্ত্রণ সহজ, অসুবিধা হলো সংগঠনের দ্রুত বিস্তার সম্ভব হয় না। অন্যদিকে বিএনপি যেহেতু ক্যাডার ভিত্তিক নয়, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল হলেও সংগঠনের বিস্তার অনেক বেশি দ্রুত হয়। এই সংগঠনের স্ট্রাকচার বিএনপিকে আগামী নির্বাচনে সুবিধা দিতে পারে। উদাহরণস্বরূপ, যেখানে জামায়াতকে তাদের নির্বাচনী কমিটি করতে হলে কেবল নিজেদের দীর্ঘদিনের সংগঠনের লোকদেরকে রাখতে হবে, বাহিরের কাউকে সহজে যুক্ত করতে পারবে না, সেখানে বিএনপি খুব সহজে এবং দ্রুত বাহিরের লোকজনকে সংগঠনের মধ্যে এনে সক্রিয় করে তুলতে পারবে। ফলে তারা রাতারাতি বিভিন্ন এলাকায় সংগঠন বিস্তার করতে পারবে, যা জামায়াতের পক্ষে কঠিন। এটি বিএনপির জন্য নির্বাচনী কৌশলে বড় একটি সুবিধা হিসাবে কাজ করবে। জামায়াত যদি দলের গঠনতন্ত্র দ্রুত সংশোধন করে একটি নন ক্যাডার উইং তৈরি করতে পারে তাহলে হয়তো এই পরিস্থিতি সামাল দিতে পারবে। সুপ্রিয় দর্শক, জামায়াত ইসলামী কি পারবে শক্তিশালী বিএনপির অগ্রযাত্রাকে রুখে দিয়ে আসন্ন নির্বাচনে চমক দেখাতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।